নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা একটি বেশ সুন্দর ছোট গল্প। গল্পের নাম সমাপিকা। শুনতে থাকুন আজকের গল্প সমাপিকা। কোথায় গেল মানসী? অফিস ছুটি হয়েছে বিকেল 5টায়। বাড়ি পৌঁছতে মাত্র 8 ঘন্টা সময় লেগেছে। এখন শুধু এক কাপ চা খেয়ে নিয়ে মানসীকে সঙ্গে নিয়ে বের হবে তাপস। চৌরঙ্গীর সেই সিনেমা ভবনের কাছে 6টার মধ্যে পৌঁছে যেতে পারা যাবে। সাধারণ ক্লাসের সিট যদি না পাওয়া যায়, তবে অসাধারণ ক্লাসের সিট দুটো পাওয়া যাবে নিশ্চয়। না হয় তো স্পেশাল ক্লাসের সিট। তাও যদি না পাওয়া যায়, তবে ছোট একটা বক্সও পাওয়া যাবেই। আজ গোটা 50 টাকা হেসে খেলে ছড়িয়ে দিতেও রাজি আছে তাপস। কালই জেনেছিল তাপস মাইনে বেড়েছে। 3 বছর ধরে 250 টাকাতে ঠেকে থাকা মাইনেটা এক দফাতে বেড়ে গিয়ে 450 টাকায় দাঁড়িয়েছে। রিটায়ার করে গেলেন যে সুকান্ত বাবু, তারই জায়গায়, অর্থাৎ জেনারেল ম্যানেজারের সেকেন্ড অ্যাসিস্ট্যান্টের পোস্টে পার্মানেন্ট হয়েছে তাপস। 200 টাকা মাইনে বৃদ্ধির সৌভাগ্যটিকে আজ 100 টাকারও একটা খুশির খরচ দিয়ে অভ্যর্থনা করতে রাজি আছে তাপস। এখনই বের হয়ে গেলে আর একটা ট্যাক্সি ধরে নিতে পারলে 6টার আগেই সেই সিনেমা ভবনের কাছে পৌঁছে যেতে পারা যাবে। ছবিটা শুরু থেকেই দেখতে পাওয়া যাবে। কিন্তু মানসী কোথায়? জি, ভানুর মা বলে, বৌদি কোথায় গেলেন আমাকে কিছু বলে যাননি। আমাকে শুধু বলে গেছেন ঘর পাহারা দাও, আর দাদাবাবু এলে পাশের বাড়ি থেকে চা এনে দিও। পাশের বাড়ি রানুদিকেও বলে রেখে গেছেন। তাপসের চোখে বেশ কঠোর একটা ভ্রুকুটি শিউরে ওঠে। কখন বেরিয়েছে তোমার বৌদি? ভানুর মা বলে, এই আপনি অফিস যাবার একটু পরেই। তাপস বলে, প্রায়ই এভাবে বেরিয়ে যায় বোধ হয়। ভানুর মা বলে, তা আমি কি করে বলবো গো দাদাবাবু, আমি তো সেই সকালে বাসন মেজে চলে যাই, আসি আবার বিকেলে। তারপর সেই রকমই কঠোর গম্ভীর ও অপ্রসন্ন একটা মুখ নিয়ে যেন আনমনার মতো মিড়বিড় করে। তার মানে প্রায় বেরিয়ে যায়, আর আমি অফিস থেকে আসবার আগেই ফিরে আসে। আজ বোধ হয় সন্ধ্যার পরে কিংবা রাত করে ফিরবে বলেই। হ্যাঁ, একটা ব্যবস্থা করে রেখে গেছে মানসী। ঘর পাহারা দেবার জন্য ভানুর মাকে রেখে গেছে। তাপসের চায়ের জন্য পাশের বাড়িতে বলে গেছে। চমৎকার থিয়েটার করতে পারে মানসী। তাপসের চোখের কাছে বেশ চতুর আর কপট একটা মায়ার আবরণ ঝুলিয়ে রেখে দিয়ে ভয়ানক একটা ইচ্ছার অভিসারে বের হয়ে গিয়েছে। 3 বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের পর সেই যে এই বাড়িতে ঠাঁই নিয়েছে মানসী, তারপর আর একটি দিনের জন্যও এলগিন রোডের বাড়িতে যায়নি। দমদমে এক নিভৃতে তাপসের এই বাসা বাড়িটিকে একেবারে চিরকালের ঠাঁই মনে করে নিয়ে সুখী হয়ে গিয়েছে মানসীর অন্তরাত্মা। মানসীর চোখে মুখে যেন সেই রকমই একটা তৃপ্তির স্বীকৃতি ঝকঝক করে হাসে। অথচ মানসী জানে 3 বছর আগে মানসীর অদৃষ্টটা এলগিন রোডের একটা বিরাট বাড়ির অন্তঃপুরে গিয়ে ঠাঁই নেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। পুলক বিশ্বাসের মতো বড় লোক ছেলের সঙ্গে যার বিয়ে প্রায় অবধারিত ছিল, তাকেই দমদমের এই 80 টাকার ভাড়া বাড়িতে উঠে আসতে হয়েছে। এলগিন রোডের জ্যাঠামশাইয়ের বাড়ি, যে বাড়ি পুলক বিশ্বাসের সঙ্গে মানসীর বিয়ে দেবার জন্য অনেক আশা আর চেষ্টা করেছিল। সে বাড়ির বিরুদ্ধে যেন একটা অভিমান আছে মানসীর মনে। তা না হলে এই 3 বছরের মধ্যে একদিনের জন্য এলগিন রোডের জ্যাঠামশাইয়ের বাড়িতে যায়নি কেন মানসী? মানসীকে হেসে হেসে কতবার প্রশ্ন করেছে তাপস, এই ব্যাপারটা কি হয়েছিল, লজ্জা না করে বলেই ফেলো না। সেই বিয়ের চেষ্টা ভেঙে গেল কেন?
মানসী বলে, আমি কি করে বলবো? তাপস বলে, তুমি বুঝি কিছুই জানো না? না। পুলক বিশ্বাসের বাবা তোমার জ্যাঠামশাইয়ের কাছে অনেক টাকার পণ দাবি করেছিলেন? জানি না। পুলক বিশ্বাস রাজি হয়নি? জানি না। তুমি রাজি ছিলে কিনা সেটা তো জানো? জানি বই কি। কি? আমি রাজি ছিলাম। তবে তো মনে হচ্ছে তোমার মনে বেশ একটা কি বেশ একটা আক্ষেপ আছে। যাই আছে। তবে এলগিন রোডের জ্যাঠামশাইয়ের বাড়িতে যাও না কেন? একদিন হয়তো যাব, কিন্তু এখন যেতে ইচ্ছে করে না। কেন? ও বাড়িতে গেলে পুলক বিশ্বাসের বাড়িটাকে দেখতে পাওয়া যাবে বলে? সেটাও একটা কারণ বটে। আর কি কারণ থাকতে পারে? কত কারণ থাকতে পারে, সেসব জেনেই বা তোমার লাভ কি? আমি তো বুঝতে পারছি না আর কি কারণ থাকতে পারে। মানসী হাসে। তোমাকে বিয়ে করতে আমি রাজি হয়ে গেলাম কেন, এরকম একটা প্রশ্ন তো সে বাড়িতে থাকতেও পারে। তাপসের মুখটা গম্ভীর হয়ে যায়। এইবার খাঁটি কথাটা বলেছ। কথাটা একটু বিষয়ের প্রশ্নই বটে। এলগিন রোডের এত বড় ঐশ্বর্যের একটা বাড়ির জ্যাঠামশাইয়ের ভাইঝি কেন যে তাপসের মতো অবস্থার মানুষকে বিয়ে করতে রাজি হয়ে গেল, এই প্রশ্নের বিষয় এখনো শান্তভাবে সহ্য করতে পারেনি। এলগিন রোডের জ্যাঠামশাই আর জেঠিমা, জেঠিমারই আত্মীয় হন এক মহিলা, যিনি হলেন তাপসের বন্ধু মিহিরের মা। তাকে একদিন এলগিন রোডের বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল তাপস। মাত্র আধ ঘন্টা সে বাড়ির বারান্দার চেয়ারে বসেছিল আর চা খেয়েছিল তাপস। চা এনে দিয়েছিল মানসী। তারপরেই একদিন মিহিরের কাছে একটা বিষয়ের খবর শুনতে পেয়েছিল তাপস। মিহিরের মা তাপসের সঙ্গে মানসীর বিয়ের কথা তুলেছিলেন। মানসীর জেঠু বলেছিলেন, তা হয় না, মাত্র 250 টাকা মাইনে পায় ছেলে, তার সঙ্গে না, তার সঙ্গে মানসীর মতো বিয়ে একেবারে অসম্ভব। কিন্তু মানসী নাকি বলেছিল খুব সম্ভব। তারপরেই একদিন বিয়ে হয়ে গেল। মনে হয়েছিল তাপসের মানসী যেন কারোর উপর রাগ করে কিংবা গোটারই উপর রুষ্ট হয়ে আত্মহত্যার মতো একটা কাণ্ড করবার জন্যেই তাপসকে বিয়ে করবার জেদ করেছিল। যাই হোক, আজ কোথায় গেল মানসী? সারদা পিসিমার বাড়িতে নাকি ভোলা কাকার বাড়িতে? শাড়ি কিনতে কলেজ স্ট্রিট মার্কেটে গেছে নাকি? চিড়িয়াখানাতে না জাদুঘরে? তাপসের নিঃশ্বাসের মধ্যে ধিক ধিক করে সন্দেহটা জ্বলতে থাকে। ওসব জায়গায় যেতে হলে এমন একটা গোপনতার খেলা খেলবে কেন মানসী? তাহলে তো আগেই বলে রাখত। ওসব জায়গায় যেতে হলে তাপসকে এড়িয়ে যাবার কোনো দরকার হয় না। বরং এটাই স্বাভাবিক যে ওসব জায়গায় যেতে হলে স্ত্রী তার স্বামীর সঙ্গে যেতে চাইবে, একা যেতে চাইবে না। একা যেতে ভালো লাগবে না। আমি চা খাবো না ভানুর মা। বাড়ি থেকে বের হয়ে যায় তাপস। তার বুকের মধ্যে সেই সন্দেহময় কৌতূহলটা যেন হিংস্র হয়ে জ্বলতে থাকে। কোথায় গেল মানসী? না, মুক্তারামবাবু স্ট্রিটের সারদা পিসিমার বাড়িতে আসেনি মানসী। পিসিমা বললেন, তোমাকে না বলে কয়ে হঠাৎ এখানে চলে আসবে কেন মানসী? মানসী তো এমন ভুলো মনো মেয়ে নয়। আমার স্ট্রিটের ভোলা কাকার বাড়িতেও আসেনি মানসী। ভোলা কাকা বাড়িতে নেই। কাকিমা বললেন, সনদ বললে? কি বললে সনদ? ওরে সনদ, এদিকে আয় দেখি, তাপসদা কি বলছেন শোন। সনদ এসে বলে, হ্যাঁ বৌদিকে দেখেছি তো। কোথায়? ট্রামে। কোথাকার ট্রামে? ভবানীপুরের দিকে যাচ্ছিল। ভবানীপুরের দিকে যাচ্ছিল যে ট্রাম, সেই ট্রামে। ঠিকই দেখেছে সনদ। ভবানীপুরের দিকে যাবার ট্রাম যে এলগিন রোড পার হয়ে যায়, ওই এলগিন রোডে যে পুলক বিশ্বাসের সেই বাড়ি, যে বাড়ি
একদিন মানসীর আসার স্বপ্ন হয়ে উঠেছিল। সাহেবী সাজে সেজে আর জামার বুকের বোতামে লাল গোলাপের কুঁড়ি ঝুলিয়ে লনের উপর পায়চারি করে বেড়ায় পুলক বিশ্বাস। তাকে মানসী আজও দু চোখের পিপাসা নিয়ে দেখে, দেখে তার অশান্ত স্বপ্নটাকে শান্ত করতে চায়। সন্ধ্যা ঘনিয়ে উঠেছে। এলগিন রোডের পথের আলো ঝলমল করছে। এই তো জ্যাঠামশাইয়ের বাড়িটা, আর তার পাশেই তো ওই তো পুলক বিশ্বাসের বাড়ি। ফটক বন্ধ। পুলক বিশ্বাসের বাড়ির বারান্দায় কোনো আলোও জ্বলছে না, কিন্তু তবু বেশ স্পষ্ট দেখতে পাওয়া যায় লনের উপর ঘুরে বেড়াচ্ছেন বিপুল এক প্রেমিকের গর্বিত মূর্তি পুলক বিশ্বাস, আর তারই পাশে এক তরুণীর মূর্তি। বুঝতে অসুবিধা নেই কে এই তরুণী, যার বিহ্বল শরীরটা হেলে দুলে পুলক বিশ্বাসের পাশে পাশে হেঁটে গল্প করছে। মানুষের মুখটা স্পষ্ট দেখতে পাওয়া যায় না, যেন ভয়ানক এক আবছাময়ী মায়াবিনীর মতো মূর্তি ধরে গোপন প্রেমিকের সঙ্গে স্বপ্নের কথা বলা বলি করছে মানসী। আর দেখবার কিছু নেই, আর জানবারও কিছু নেই, শুধু তাপসের নিঃশ্বাসের বাতাসটা যেন কথা বলছে। এবার বুঝলে তো অন্ধ, কত বড় এক কৌতুকিনী নারী দমদমের এক 80 টাকার ভাড়ার বাড়িতে এক ভদ্রলোকের স্ত্রী সেজে স্বামীর আত্মাটাকে ঠকিয়ে ঠকিয়ে দিন পার করে দিচ্ছে। ব্যাস, আর তো কিছু ভাববারও দরকার নেই। চিরকালের মতো ওই লনের উপর পুলক বিশ্বাসের ইচ্ছা সঙ্গিনী হয়ে ঘুরে বেড়াক না মানসী। দমদমের বাড়ির দরজাতে আজই যে খিল পড়বে, সেই খিল আর কোনো দিনই খুলবে না। মানসী যদি ফিরেও যায়, তবু মানসীর ছায়াও আর সে বাড়ির দরজা পার হয়ে ভিতরে ঢুকবার সুযোগ পাবে না। ট্যাক্সি ধরে তাপস, তারপর সোজা দমদম। কোথাও থামবার দরকার নেই। তাপসের আহত আত্মাটা যেন মানসী নামে একটা অভিশাপের ভয় চিরকালের মতো নিশ্চিহ্ন করে দেবার প্রতিজ্ঞা নিয়ে ছুটে চলে যায়। ট্যাক্সির পাওনা মিটিয়ে দিয়ে আর ঘরে ঢুকতে যেতেই চমকে ওঠে তাপস। পাশের ঘরে যেন চড়ি শব্দ বাজছে, স্টোভটাও শব্দ করে জ্বলছে, আর আলনার কাছে মেঝের ওপর লুটিয়ে পড়ে রয়েছে একটা শাড়ি। তাপসের দুরন্ত সন্দেহের চোখ দুটো যেন স্তব্ধ হয়ে থাকে। সত্যি একটা প্রহেলিকা এসে ঘরের ভিতরে ঢুকেছে। সত্যি যে মানসী। মানসী বলে, কোথায় গিয়েছিলে? মানুর মা বললে তুমি চা না খেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছ। তাপস বলে, হ্যাঁ, আমি তো হন্তদন্ত হয়ে ছুটেছিলাম, কিন্তু তুমি আমাকে না বলে কয়ে সকাল 10টায় কোথায় গিয়েছিলে? মানসী হাসে, তাতে কোনো অপরাধ হয়েছে কি? এতক্ষণ ছিলেই বা কোথায়? মানসী এক পেয়ালা চা হাতে নিয়ে এগিয়ে আসে। কোথায় ছিলাম বলে তোমার মনে হয়? না, তুমি আগে জবাব দাও। চা খাবার আগে হাত ধুয়ে এটা খেয়ে নাও। কি এটা? দেখতে পাচ্ছ না? সন্দেশ চেনো না নাকি? দেখতে পাচ্ছি, সন্দেশও চিনি, কিন্তু বুঝতে পারছি না। কালীঘাটের প্রসাদ। কালীঘাটের প্রসাদ? কালীঘাটের প্রসাদ কেমন করে এলো এখানে? কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এলাম। কি বললে? পুজো দিয়ে এলে? হ্যাঁ, মানত করেছিলাম। কিসের মানত? তোমার চাকরির উন্নতির মানত। একাই গিয়েছিলে নাকি? একা যাবো কেন, পাশের বাড়ি হিরণজি সঙ্গে ছিলেন। তাহলে? অদ্ভুত ভাবে হাসতে হাসতে মাথা হেট করে ফেলে তাপস। তাহলে? আর মানসীর হাত ধরে কি যেন বলতে চায়। মা, কি হলো, হাসছো কেন? তাহলে এবারে তাহলে তোমাকে আর একটা মানত করতে হবে। আর একটা মানত করতে হবে মানসী। আবার কিসের মানত? মানত করো,
আমার মাথাটা যেন একটু উন্নতি হয়। শেষ হলো আজকের গল্প, সুবোধ ঘোষের লেখা গল্প সমাপিকা। কেমন লাগলো আজকের গল্পটি, কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।